for information systems. So basically information systems যেহেতু আমরা কম্পিউটারের কাইন্ড অফ অনেকগুলো কম্পিউটার বা একটা সার্ভার রেগুলার কনটেক্সটে গড়ে ওঠে, তো সে কারণে কম্পিউটারের হার্ডওয়্যারই আমরা বলতে পারি যে ইনফরমেশন সিস্টেমসের হার্ডওয়্যার। কিছু ব্যাপারগুলো আছে যেগুলো হয়তো যে নেট কানেক্টিংয়ের, যেহেতু আপনার নেটওয়ার্কিং কোর্স আছে, আমি ওগুলোর অত ডিটেলসে যাব না, কিন্তু জাস্ট একটু টাচ করে যাব আর কি জাস্ট। হ্যাঁ, তাহলে নর্মালি এই ব্যাপারগুলো আমরা অনেকখানি জানি, কিন্তু তারপর জাস্ট একটু আমি টাচ করে যাচ্ছি। সেটা হচ্ছে যে মূলত যে কোনো ডিজিটাল ডিভাইস, ডিজিটাল বলতে তো আমরা বুঝি কি, হোয়াট ইজ ডিজিটাল? আচ্ছা, ওইটা রাইট। তার মানে কি ডিজিটাল হচ্ছে এই স্টেট অফ বিইং, যেখানে ইউ আর expressing anything with the help of the intensity of a digit 0 and 1. হ্যাঁ, যে যদি 0 থাকে তার মানে হচ্ছে এটার সিগন্যাল নাই, কারণ বেসিক্যালি যে কোনো ডিজিটাল ডিভাইসে কি হয়, ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কাজ করে। তো ইলেকট্রিক্যাল সিগন্যালের কনটেক্সটে যখন আপনার কোনো সিগন্যাল নাই, ওই স্টেটটাকে আমরা করার চেষ্টা করি। একটা হচ্ছে যে 0 স্টেট, আর একটা হচ্ছে 1 স্টেট আমরা বলি, বা এটাকে আপনি বলতে পারেন যে লো স্টেট আর হাই স্টেট। এখন এটাতে সুবিধাটা যেটা হচ্ছে যে মূলত আপনি যখনই বিভিন্ন, আমরা যেমন নর্মালি ডিজিট কথাটা মানে কি আসলে, যে বেসিক্যালি আমরা দুইটা সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি দুইটা স্টেটকে। আচ্ছা, এটাকে আমরা বলি হচ্ছে বাইনারি ডিজিট, রাইট? এখন বাইনারি সিস্টেম ব্যবহার করার দরকারটা কি, কোনো আইডিয়া আছে? দরকারটা হচ্ছে এটাকে মানে ডিজিটালাইজেশনের প্রক্রিয়ার জন্যই হচ্ছে অ্যাকচুয়ালি বাইনারি, কারণ হচ্ছে জিরোজ এন্ড ওয়ান, মানে মেশিন ডিজিটালাইজেশন করতে আমার মেশিন লাগবে, আর মেশিন ল্যাঙ্গুয়েজই হচ্ছে 0 and 1, কারণ মেশিন আমাদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বুঝে না। আচ্ছা, এবিসিডি কে যখন আমি ডিজিটাল করি তখন একটা কোড তৈরি হয়, মেজর পার্ট 00101, মেশিন ওইটা বুঝে। তো আমাদের এই ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সফার, তার মানে কি যে আপনার মূলত আপনি যখনই একটা পার্টিকুলার সিম্বল লিখছেন, এই সিম্বলটা মনে করেন আমরা যে কোনো কিছু একটা বললাম 1010 এরকম একটা কিছু বললাম, তো এইখানে যে জিনিসটা হচ্ছে বেসিক্যালি যে যখনই আপনি ইলেকট্রিক্যাল সার্কিটের ভেতরে এই জিনিসগুলো দেখাচ্ছেন, তখন এইটার মানে হচ্ছে দিস ইজ অন, মানে এখানে সিগন্যাল আছে, আর এইটাও অন, কিন্তু এখানে অফ, মানে কি এখানে দেয়ার ইজ নো সিগন্যাল, কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল নাই। তো এই যে এইটার সুবিধাটা কি হচ্ছে, সুবিধাটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা কথা আছে যে আমরা তো আসলে 10টা ডিজিট ব্যবহার করতেই পারতাম, তাই না? তো ওয়াই ইউজিং অনলি 2 ডিজিটস? এখানে এইটা হচ্ছে মাঝেটা হচ্ছে হলো যে আপনি যখনই 10টা ডিজিট ব্যবহার করবেন, প্রত্যেকটার জন্য একটা আলাদা ডিস্টিংক্ট সিগন্যাল ব্যবহার করতে হবে। তো সেগুলো যদি আমি ব্যবহার করতে যাই, দেখা যাবে যে আমার কম্পিউটারের ভেতরে যে এই যে মাদারবোর্ডের ভেতরে যে সিগন্যাল নিয়ে যায়, যেই সার্কিট ওয়েজ বা আমরা এগুলোকে নর্মাল ভাষায় বলি বাস, এগুলোর চওড়া হতে হবে আরও 10টা, কারণ 10টা স্টেট আমাদের, 10টা স্টেটের জন্য, এবং এখন দেখা যাচ্ছে এবং প্রসেসিংয়ের মধ্যে অনেক জটিলতা তৈরি হবে। জটিলতা কেন? যে আপনার যখনই আপনি মনে করেন এটা আপনি 0 ভোল্ট বললেন, এটাকে ডিস্টিংগুইশ করতে চাচ্ছেন নেক্সট স্টেটে, সেখানে আপনি মনে করেন 3.3 ভোল্টস নর্মালি কম্পিউটার ব্যবহার করে, এবং অথবা এটা 5 ভোল্টস হতে পারে। এখন এরকম যদি আপনার 10টা ডিস্টিংক্ট স্টেট আপনি নিয়ে যান, ইট ইজ বিকামিং 33 ভোল্টস অর ইভেন 50 ভোল্টস, হুইচ ইজ কাইন্ড অফ আ বিট ওভারডুইং, তাই না? যে আপনি যখন এতগুলো ইলেকট্রিসিটির, এটা একটা, তারপরে এখানে আরেকটা ব্যাপার আছে, অনেক সময় যেটা হয় যে যেই লাইনে বা যেই বাসে ইলেকট্রিসিটি আসছে, একটা আরেকটাকে অনেক সময়, যেহেতু এগুলো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এগুলো একটা আরেকটাকে করাপ্ট করে ফেলতে পারে। তো সেই কারণে আমরা ওয়েন্ট ফর, মানে বলতে আর কি আর্লিয়ার কম্পিউটার সায়েন্টিস্টরা, দে ওয়েন্ট ফর অনলি 2 ডিজিটস। এটাতে যেটা হচ্ছে যে একটাতে হচ্ছে জাস্ট ইউ হ্যাভ টু গেট রিড অফ দিস কমপ্লেক্সিটি। এখানে জাস্ট আপনি 0 মানে হচ্ছে আপনার অ্যাবসেন্স, অথবা খুব ভেরি লিটল অ্যামাউন্ট অফ
ইলেকট্রিক পালস, ফলে এটা খুব মিনিমাল একটা জিনিস, এটাকে আমরা 0 ধরতে পারছি। আর এটার চেয়ে ডিস্টিংগুইশ করছে যেটা, সেটাকে আমরা ধরছি যে হ্যাঁ এটা অ্যাক্টিভ স্টেজ। তাহলে কি হচ্ছে যে আমি মাত্র 2টা, যদিও এটার জন্য আমার অনেকগুলো বের করতে হচ্ছে, অনেকগুলো, মনে করেন একটা, যে আমি যদি 10 একটা সংখ্যাকে দেখাতে চাইতাম, এটাকে আমাকে এখন কি করতে হবে, এই জায়গায় গিয়ে আমাকে এইটাকে হলো 10 হবে হচ্ছে এইটাতে 8 1 এটা হচ্ছে আমার বাইনারি, হ্যাঁ 1010, 10-এর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে বাইনারি। এখানে যেটা হচ্ছে যে আমার আলাদা আলাদা করে এই সিগন্যালগুলোকে আইডেন্টিফাই করতে হচ্ছে, বাট দিস ইজ বিকামিং ভেরি ইজি, কারণ আমরা মাত্র 2টা সিগন্যাল ব্যবহার করছি। তো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দি পার্টিকুলার নিড ফর শোয়িং দি ওয়ার্কিং উইথ বাইনারি সিগন্যালস। হ্যাঁ, এটাই হচ্ছে এইটা আর কি। এটা মূলত আমরা ডিজিটাল স্টেট বলি, কিন্তু ডিজিটাল স্টেটে 2টা ডিজিট দিয়ে দেখাই, এবং এই 2টা ডিজিটের কেন 2টা ব্যবহার করছি সেই এক্সপ্লেনেশনটা হচ্ছে এটা, যে আমরা এটাকে সিম্পলিফাই করতে চাই এবং লেস ইলেকট্রিসিটি ব্যবহার করতে চাই। তো এই কারণে আমরা ডিজিটাল বাইনারি সিস্টেমে আমরা কম্পিউটারগুলোকে চালাই। তবে এখানে একটা মুশকিল হয়ে যায়, সেটা কি, যে আমরা তো আসলে অভ্যস্ত হচ্ছে আমাদের হিউম্যান স্টেট অফ আন্ডারস্ট্যান্ডিং অর কমিউনিকেশন হচ্ছে, আমরা মূলত অনেক বেশি স্টেট নিয়ে চিন্তা করি। যখন এটাকে ট্রান্সলেট করতে হবে আমার মেশিনের কাছে, তখন একটা মাঝখানে একটা ইন্টারিম একটা জিনিস আমার দরকার হয়, যেটা মানে কম্পাইলার। আপনি যে কোনো প্রোগ্রাম যখন ট্রান্সলেট করবেন মেশিন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এই যে 0-1 দিয়ে, তখন যেটা হয় যে আগেকার সময় যখন কম্পিউটার মাত্র এসেছে, ওই সময়ে যারা এগুলো নিয়ে কাজ করছিলেন, যারা প্রোগ্রাম করছিলেন, দে ওয়ার অল হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার্স আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। হ্যাঁ, তো তাদের জন্য এই ব্যাপারটা অতটা ছিল না। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এইটাকে আমরা যখনই আর একটু হাই লেভেলে নেওয়ার চেষ্টা করছি, যে হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি প্রোগ্রামিং, তখন ওই কনভার্সনের ব্যাপারটা, প্রশ্নটা সামনে চলে আসলো। এবং কনভার্সনের জন্য উই নিডেড অ্যানাদার প্রোগ্রাম। আমি তো একটা প্রোগ্রাম লিখেছি, কিন্তু উই নিডেড অ্যানাদার প্রোগ্রাম দ্যাট উইল ট্রান্সলেট দিস ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ, এই 0s and 1s-এ সে কনভার্ট করবে। এটা হচ্ছে আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি একটা ফরম্যাটে লিখছি। এইখানে একটা ট্রান্সলেটর প্রোগ্রাম আছে, এই ট্রান্সলেটর প্রোগ্রামটাকে আমরা বলি হচ্ছে কম্পাইলার। আর অনেক সময় বিভিন্ন অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটাকে বলে হচ্ছে আপনার ইন্টারপ্রেটার। 2টার কাজই একই, যে দে ওয়ার্ক অ্যাজ ট্রান্সলেটার্স। কম্পাইলার হচ্ছে একেবারে পুরো প্রোগ্রামটা ওয়ান শটে এসে ট্রান্সলেট করে ফেলছে, আর ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন করে যাচ্ছে। তো এইটা মোরলেস এই দ্যাটস দ্য সিনারিও, যে আপনি যখনই যে কোনো প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চাচ্ছেন, ইউ হ্যাভ টু গো থ্রু ইদার অফ দিস 2 অপশনস। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কেন আমরা বাইনারি ব্যবহার করি। এখন এই বাইনারি ইস্যুর উপর ব্যবহার করেই আমাদের আসছে কি, যে ব্যাপারটা হচ্ছে যে যখনই আমি আমার এই যে একটা পার্টিকুলার, মনে করেন এটাকে আমি একটা স্ট্রিং বলছি বা ওয়ার্ড বলছি, সেটাকে যখন আমি রিপ্রেজেন্ট করছি বাইনারিতে, ইট ইজ টেকিং আপ 4 বিটস। হ্যাঁ, বিট আসছে কোত্থেকে? বাইনারি ডিজিট, ওখান থেকে। আচ্ছা, তো এই 4 বিটসটা ইটস প্রিটি মাচ স্লো। প্রথম কম্পিউটার কাজ করা শুরু করে 8 বিটস নিয়ে অ্যাট ওয়ান্স, এখানে মনে করেন আরও 4টা, বাট দ্যাট উড বি ভেরি স্লো। কেন? যে আপনি যখন একসাথে অনেকগুলো ডেটা আনতে চান, আপনি তো এই 8টার বেশি আনতে পারছেন না, আপনাকে একবারে 8টা করে। তার মানে কি, ইট ইজ টেকিং টাইম প্রসেসরের জন্য গিয়ে, মানে কম্পিউটারের ভেতরে মনে করেন নর্মালি যেটা হয় যে মনে করেন এটা হচ্ছে আমার সিপিইউ, এটা হচ্ছে র্যাম, আর এটা হচ্ছে মনে করেন হার্ড ডিস্ক। মানে কিভাবে আমরা নর্মালি ইনফরমেশন প্রসেসিং করি, এখান থেকে এটা র্যামে নিয়ে আসা হয়, র্যাম থেকে সিপিইউতে পাঠানো হয়, আবার সিপিইউ থেকে প্রসেস হয়ে র্যামে আসে, এবং স্টোর করতে হলে আমরা, এটা হচ্ছে পার্মানেন্ট স্টোরেজ আমাদের, আমরা এখানে ফেরত পাঠাই থেকে। হ্যাঁ, কিন্তু যখন এই 2টার মধ্যে কাজ হচ্ছে, বেসিক্যালি দেখা যাচ্ছে আমার যদি 8 বিট হয়, আমাকে বারবার সিপিইউকে বারবারই এই তথ্য আনা নেওয়া করতে হচ্ছে, সো হুইচ মেক্স দ্য অপারেশন স্লোয়ার।
তো এখন যেটা হচ্ছে ফরচুনেটলি আমাদের ইলেকট্রনিক্সের উন্নতির কারণে আমরা এই লেন্থটাকে এইটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ড সাইজ, মানে একটা পার্টিকুলার লেন্থের কতগুলো লেন্থের কি বলবো এটাকে স্ট্রিং আপনি আপনার সিপিইউর ভিতরে রাখতে পারেন, এইটাকেই বলা হচ্ছে হলো ওয়ার্ড সাইজ। এটা ছিল 8 বিট একেবারে প্রথমে, এখন এটা এসে দাঁড়িয়েছে কত 64 এবং 128 হতে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়েও গেছে অনেক জায়গায়। হ্যাঁ, তো এই যে এই পার্টিকুলার আপনার কনফিগারেশন নিয়ে যখন আপনি কথা বলবেন যে আমার ইনফরমেশন সিস্টেমসের সার্ভারের কনফিগারেশনে যখন আমরা বলবো যে আমাদের কি আমাদের ওয়ার্ড সাইজ কত বা প্রসেসরের কতখানি প্রসেস করতে পারে একবারে, সেই জিনিসটাই হচ্ছে আমার ওয়ার্ড সাইজ। আপনি 128, হয়তো এটা আরও বাড়তে থাকবে 256, 512 এরকম করে বাড়তে থাকবে, মানে ডাবল হতে থাকবে আর কি। হ্যাঁ, তো 32 বিটের পরে 64 বিট পর্যন্ত আসতে অনেক সময় লেগেছে। হ্যাঁ, আর এখনো সেটা আসলে যেটা বলেন যে 128 এখন এটা আমরা প্র্যাকটিক্যালি পাচ্ছি না। রাইট, এটা মানে জনগণের ব্যবহারের জন্য আসেনি, হয়তো হাই স্পিড কম্পিউটিং যাই যেখানে দরকার হয় সেই। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এইখানে ওই ব্যাপারটাই হচ্ছে যে যখনই আমরা এই জিনিসগুলো বলছি, তো এগুলোর মাল্টিপল 64 বিট, 128 বিট। এখন এই যে এককটা, এই ইউনিটটাকে আমরা ব্যবহার করছি আমাদের সিপিইউর স্পিড বা মেমোরির ভলিউম, এই জিনিসগুলোকে বোঝানোর জন্য। তো ফলে যে ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি বেশি দিচ্ছেন, তখন এগুলোর মাল্টিপল দরকার হচ্ছে। হ্যাঁ, যে আমি মনে করেন আমার কাছে 64 গিগাবাইট ডেটা আছে, তাহলে আমি তো একবারে তার এটা করতে পারবো না, আমাকে ভাগ ভাগ করে নিয়ে আসতে হবে। তখন কি হয়, ওইটাকে প্রকাশ করার জন্য আমরা একটা মাল্টিপল একটা টার্ম, একটা প্রিফিক্স ব্যবহার করি। যেমন ওই যে আপনি এটার সাথে পরিচিত কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট, এই জিনিসগুলো আর কি। তো এইগুলোই হচ্ছে এখানে আমরা বলেছি যে মাল্টিপলস অফ 1024 হচ্ছে এক্স্যাক্ট অ্যামাউন্ট। এটাকে আমরা আমাদের কথ্য ভাষায় বা লোকালি আমরা বলছি মাল্টিপল অফ 1000, মানে একটা পার্টিকুলার ইউনিটের মানে নেক্সট লেভেলটা তার 1000 টাইমস গ্রেটার। হ্যাঁ, এই ম্যাগনিচিউডটাকে দেখানোর জন্য আমরা এই কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট এই ব্যাপারগুলো ব্যবহার করছে, এই প্রিফিক্সগুলো। আচ্ছা, এইখানে একটা জাস্ট আপনার কম্প্যারিজন দেওয়া হয়েছে যে মূলত আমরা যদি যেই ইউনিটের তথ্যের কথা বলছি, এটা আমাদের নর্মাল হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংয়ে কী দাঁড়ায় সেটা বোঝানোর জন্য আর কি। মনে করেন যদি 1 কিলোবাইটের কথা আমি বলি, এটা 1000 বাইটস, এটা আমরা যেইভাবে রিয়েল ওয়ার্ল্ডে কাজ করি সেই কনটেক্সটে এটাকে আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে একটা টাইপ রিটেন একটা পেজের যেই ডেটা থাকে সেটা হচ্ছে আমার 1 কিলোবাইট। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা ডিজিটাল ফটো যেটা 1 মেগাবাইট, এর বেশিও হতে পারে। গিগাবাইট হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ব্লু-রে মুভি 25 গিগাবাইট মনে করেন একটা এরকম। আচ্ছা, তারপরে টেরাবাইট হচ্ছে মনে করেন লাইব্রেরি অফ কংগ্রেসের তো নাম শুনেছেন, মানে ইউনাইটেড স্টেটসের যে কংগ্রেসের লাইব্রেরি, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জিনিসপত্র এখানে স্টোর করা আছে, বইপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইনফরমেশন। তো সেগুলোকে যদি আমরা সবগুলোকে যদি প্রিন্ট করি, তাহলে ইট বিকামস 2 টেরাবাইট, হিউজ। হ্যাঁ, 20 টেরাবাইট। তাহলে এইটা হচ্ছে যে 1 ট্রিলিয়ন বাইটস, এক ইউনিট। 1 টেরাবাইট মানে হচ্ছে 1 ট্রিলিয়ন বাইটস। তাহলে কংগ্রেসের এই লাইব্রেরির পুরো ম্যাটেরিয়ালগুলোর সব কিছুর কালেকশন হবে 20 টেরাবাইট। আচ্ছা, এরপরেটা আসছে হলো পেরাবাইট। ফেসবুক যখন প্রত্যেক দিন যেই পরিমাণ করে সেটা হলো 4 টাইমস অফ 1 পেরাবাইট, মানে 4 পেরাবাইট ইউজার জেনারেটেড কন্টেন্ট ফেসবুকে। হ্যাঁ, হিউজ ডেটা, কারণ অলমোস্ট লাইক 2 বিলিয়ন অর মোর দেন 2 বিলিয়ন ইউজার্স ব্যবহার করছে। হ্যাঁ, তো আর এর পরেরগুলো যেগুলো সে বিয়ন্ড ইমাজিনেশন, এক্সাবাইট কম্পিউটার যেমন অলরেডি চলে আসছে, সুপার কম্পিউটারগুলো। তো এগুলো মনে করেন সবচেয়ে বেশি আছে এখন হলো ইউনাইটেড স্টেটসের, কিন্তু সবচেয়ে ফাস্ট এটা
বোধহয় চায়নার ওরা একটু কম আছে, ইউনাইটেড স্টেটসে বোধহয় 250 এরকম সুপার কম্পিউটার্স আছে। তারা ওই স্কেলের ওই লেভেলের ডেটা ব্যবহার করে। আর সবচেয়ে ফাস্ট যেটা সেটা আছে হলো চায়নার, কিন্তু চায়নার একটু কম, চায়নার বোধহয় অলমোস্ট লাইক 49 অর সামথিং এরকম সুপার কম্পিউটারগুলো আছে। বাট ডেফিনেটলি ইট উইল ক্যাচ আপ উইথ দি ইউনাইটেড স্টেটস ভেরি ভেরি ফাস্ট। তো সেইগুলোর উপরেও এগুলো নিয়ে আমরা এগুলো নিয়ে কাজ করা আমাদের। সুপার কম্পিউটার ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার এটার যে একসাথে আপনি খুব কম সময়ের ভেতরে প্রচুর ডেটা আপনি প্রসেস করতে চান। যেমন মনে করেন আপনি কাইন্ড অফ পৃথিবীর একেবারে শুরু থেকে এই পর্যন্ত যত জলবায়ুর যা কিছু ডেটা যেই সময় থেকে রাখা হয়েছে রেকর্ড, সেগুলোকে আপনি প্রসেস করতে চান উইদিন 20 মিনিটস অর 30 মিনিটস করে একটা আপনি এই যে আমরা এখন এল নিনো তারপরে লা নিনা এই এফেক্টগুলো সম্বন্ধে শুনি না, এই জিনিসগুলো কীভাবে আসছে? এই জিনিসগুলো মনে করেন যে প্রশান্ত মহাসাগরের উইন্ড স্পিড, কারেন্ট, এইগুলো কিভাবে প্রভাবিত করছে গ্লোবাল স্কেলে, সেইগুলোর জন্য এগুলোর ভিতরে অনেক ভ্যারিয়েবল আছে। ভ্যারিয়েবল বলতে আমি বোঝাচ্ছি, মনে করেন উইন্ড স্পিড একটা ভ্যারিয়েবল, তারপরে বাতাসের আর্দ্রতা একটা ভ্যারিয়েবল, আপনার সারফেস ওয়াটারের টেম্পারেচার কত সেটা একটা ভ্যারিয়েবল, তারপরে আপনি মনে করেন স্যালিনিটি কীরকম, আপনার পানি কতখানি শুষে নিতে পারছে তাপমাত্রা, সেগুলোর একটা এই যে সমস্ত মনে করেন অলমোস্ট মোর দেন থাউজেন্ডস অফ ভ্যারিয়েবলস, সেগুলোর ইফেক্ট কীভাবে একটা পার্টিকুলার প্যাটার্ন, ওয়েদার প্যাটার্নের উপর পড়ছে, এইগুলোকে ক্যালকুলেট করার জন্য আপনার সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। অথবা মনে করেন যে আপনি কোনো কিছু সিমুলেট, যেমন ইদানিং যেটা হয়েছে যে ব্ল্যাক হোলকে সিমুলেট করার হ্যাঁ, এই ব্যাপারগুলো মানে যেখানে ম্যাসিভ অ্যামাউন্টস অফ ডেটা থাকে এবং থাউজেন্ডস অফ ভ্যারিয়েবলস, সেগুলোকে অনেক কম সময়ে আপনি ব্যবহার করার জন্য সুপার কম্পিউটার ব্যবহার করেন। আর মিলিটারি ইউজ তো আছেই, যে আপনি বোঝার চেষ্টা করছেন যে এই যে আমরা কীভাবে ধরছি যে বিভিন্ন সিমুলেশনগুলো, যে নিউক্লিয়ার ওয়ার্ল্ড ওয়ার 3 নিয়ে আমরা খুবই আতঙ্কিত এখন। এই ওয়ার্ল্ড ওয়ার 3-র যে কিউমুলেটিভ ইফেক্ট সেটা কি হবে, ওই ব্যাপারগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারছি থ্রু সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারের মাধ্যমে আমরা এই কোথায় ইম্প্যাক্টটা কীরকম হবে, এই একটা গ্লোবাল স্কেলে যে ইম্প্যাক্ট, এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। তার মানেই হচ্ছে যে আপনার বাল্ক অফ ডেটা, প্রচুর পরিমাণে ডেটা, সেগুলোকে প্রসেস করার জন্য ইউনিট সুপার কম্পিউটার্স। আর মোস্টলি আপনি যদি অর্গানাইজেশনাল লেভেলে নেমে আসেন, তাহলে আপনার মোটামুটি একটা স্ট্রং সার্ভার হলেই যথেষ্ট, যেটাকে আমরা বলি মিড রেঞ্জ কম্পিউটার। এটা আপনার কি বলে মেইন ফ্রেম আর পার্সোনাল কম্পিউটারের মাঝামাঝি জায়গায় একটা লেভেল। এখানেও ভ্যারিং ডিগ্রি আছে আপনার, ইট ডিপেন্ডস অন দি অর্গানাইজেশনাল সাইজ। আপনি যত বড় অর্গানাইজেশন হবে আপনি হয়তো, কিন্তু মোরলেস দেখা যায় যে মেইন ফ্রেম কম্পিউটারগুলো এরা হচ্ছে কি মূলত এই ধরনেরই বড় মনে করেন বাংলাদেশ সরকার একটা মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করতে পারার কথা। আমি জানি না এক্স্যাক্ট স্টোরি কি, এগুলো তো ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, বাইরে আসে না। কিন্তু মনে করেন তারপরে স্পার্সো নামে যেই সংস্থাটা আছে আমাদের, স্পেস রিসার্চ, যার জলবায়ু নিয়েও কাজ করে, তাদের বিভিন্ন ম্যাপিং, জিআইএস ম্যাপিং, এই যে বিশাল প্রসেসিংয়ের ব্যাপার, সেগুলো হয়তো একটা মেইন ফ্রেম কম্পিউটার দিয়ে ব্যবহার করা যেতে পারে। অর্গানাইজেশনাল কনটেক্সটে আপনি যদি ইন্টেল বা ফেসবুক, অ্যামাজন, এরা হয়তো আপনার এরকম মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করে। নর্মাল আপনার যেই ব্যাঙ্কগুলো, এরা এত উপরে যাওয়ার দরকার পড়ে না, মিড রেঞ্জ, এগুলোকে আগে বলা হতো 60s 70s মিনি কম্পিউটার। এখন মোটামুটি আমরা এগুলোকে সার্ভার বলেই, মানে সার্ভার মানেই হচ্ছে যে একটা কম্পিউটার যেটার প্রসেসিং স্পিড অত্যন্ত বেশি, সিপিইউ অনেক পাওয়ারফুল এবং তার হার্ড ডিস্ক এবং র্যামের পরিমাণ অনেক বেশি মনে করেন। আর সিপিইউর মোস্ট লাইকলি এটা হয়তো মাল্টি কোর, আমরা সামনে এটা নিয়ে কথা বলবো। তো এই জিনিসগুলোকে যখন আপনি আপনার নর্মাল পিসির চেয়ে এটাকে হয়তো 1000 টাইমস মোর পাওয়ারফুল করে ফেলছেন, সো দ্যাট শুড বি মোর দেন এনাফ। কিন্তু যখনই আপনার সাইমালটেনিয়াস প্রসেসিংয়ের দরকার হচ্ছে, তখন ওই একটা সার্ভার দেওয়া হবে না,
সাইমালটেনিয়াস প্রসেসিংয়ে তখন দেখা যায় যে আপনি অনেকগুলো প্রসেসর ব্যবহার করছেন, যেটা সুপার কম্পিউটার ব্যবহার করে। থাউজেন্ডস অফ প্রসেসর আছে ওখানে, থাউজেন্ডস অফ সিপিইউ। এরা তাদের দে নিড বিগার ভলিউম। হয়তো দেখবেন যে আপনি একটা সুপার কম্পিউটার এসে গেলে ইউ ক্যান ওয়াক ইন টু দ্য কম্পিউটার, মানে বিশাল হয়তো একটা জায়গা জুড়ে, তার যে অনেকে ডেটা সেন্টারে আমরা যেরকম দেখি এরকম একটা বিশাল ইনস্টলেশন হয়তো আছে। কিন্তু রাদার দেন ওইটার চেয়ে হচ্ছে যে আমরা যখন অর্গানাইজেশনাল কনটেক্সটে হয়তো আমার একটা মোটামুটি মিড রেঞ্জ একটা সার্ভার হলেই দ্যাট শুড বি এনাফ। আচ্ছা, ওকে, এই হার্ডওয়্যার নিয়েই কথা বলছিলাম। এখন আমরা কথা বলবো নেটওয়ার্ক কানেকশন নিয়ে। নেটওয়ার্ক কানেকশন মূলত আপনাকে ঘরের বাইরে যাওয়ার সুযোগ করে দেয় আর কি। যে পিসি হচ্ছে স্ট্যান্ড অ্যালোন একটা জিনিস, যে আপনি ইউ আর ওয়ার্কিং উইথ ইট, কিন্তু আপনি যখনই এটাকে হুক আপ করবেন অন্য আরেকটা কম্পিউটারের ভেতরে, ইভেন আপনার রুমের ভেতরে হতে পারে, হুক আপ করছেন, ইউ আর কাইন্ড অফ এক্সপ্যান্ডিং ইয়োর কেপাবিলিটি, তাই না? যে আপনি মনে করেন আপনার কম্পিউটারের রিসোর্স যা আছে সেটা বলতে পারেন যে আপনার কি বলে সিপিইউর কাজ, তারপরে র্যাম, হার্ড ডিস্ক, এগুলো ব্যবহার করে আপনি যখন আপনি সেকেন্ড ইটাই করছেন, আপনি সেকেন্ড কম্পিউটারের রিসোর্সগুলো ব্যবহার করছেন। নেটওয়ার্ক কানেকশনের এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে টু শেয়ার দ্য রিসোর্সেস অ্যান্ড ইউজ দোজ প্রসেসিং পাওয়ার অফ আদার কম্পিউটার্স। আপনি যদি ধরেন যে মনে করেন আপনাদের ব্যাংকের যে হেডকোয়ার্টারে যে সার্ভার আছে, সেই সার্ভার একটা সাবারবে বা একটা অন্য জেলায় একটা ব্রাঞ্চে যেই ডেটা বা একদিনের যেই ট্রানজ্যাকশনগুলো হচ্ছে সেগুলোকে মনে করেন সে প্রসেস করতে চায়, তাহলে তার কী করতে হবে যে সে ওখান থেকে এগুলোকে নিজের কাছে নিয়ে আসতে পারে, বা এমনি হয়তো এরকমভাবে তথ্য পাঠানোও হয়। তো তার ফলে কি হচ্ছে যে বেসিক্যালি এটাকে আবার ভাইস ভার্সা আপনি উল্টা দিকে থেকেও দেখতে পারেন। যে মনে করেন আপনার রংপুরে একটা ব্রাঞ্চের একজন ব্যাংকার, উনি চাচ্ছেন, বোঝার চেষ্টা করছেন যে তার কাছে হয়তো কেউ একটা বড়সড় কোম্পানি, লোকাল কোম্পানি গেছে কোনো একটা লোন চাইতে। তো এখন তার হিস্ট্রি সে দেখা গেল যে সেই কোম্পানি হয়তো ঢাকায় কাজ করেছে, রংপুরের দিকে হিস্ট্রি নেই। তো তাহলে ওই যে লোন অফিসার বলেন বা ব্যাংকার সে যেটা করতে পারে যে মেইন সার্ভারের এর কোনো ইনফরমেশন রাখা আছে কিনা সেগুলো চেক করে হি অর শি ক্যান টেক এনি ডিসিশন, তাই না? এই যে শেয়ারিংয়ের ব্যাপারটা, রিসোর্স শেয়ারিং এবং প্রসেসিং শেয়ারিংও হয়। আমরা প্রসেসিং শেয়ারিং কীভাবে দেখি? ক্লাউড কম্পিউটিং। বা বাংলাদেশের থেকে আমি যদি একটা ক্লাউড স্পেস ভাড়া নেই, মনে করেন যেটা হয়তো আমেরিকাতে, তাদের জন্য এটা সুবিধা কি যে তাদের প্রসেসিং পাওয়ার রাতের বেলা আমাদের যখন ওয়ার্ক ডে, তখন তাদের প্রসেসিং তেমন একটা হচ্ছে না, তা আমরা উই ক্যান ইউজ ফুল স্কেল তাদের প্রসেসিংগুলোকে, অ্যান্ড এটার ইউটিলাইজেশনটা হচ্ছে, মানে আমাকে বারবার আলাদা কম্পিউটার কেনা, সার্ভার কেনা, এটা করতে হচ্ছে না। একই সার্ভার বা কম্পিউটারকে একই দিনের বিভিন্ন সময়ের ব্যবহারের মাধ্যমে আমি কাজগুলো করছি। বাট এটার একেবারে কানেক্টিং থ্রেডটা হলো নেটওয়ার্ক কানেকশন। যদি নেটওয়ার্ক কানেকশন না থাকতো উই উড নট বি এবল টু ডু দ্যাট। তো এইখানে হচ্ছে এটার এটার ইম্পর্টেন্সটা। আর এটাকে এনেবল করার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা দেখবেন যে ইসের ভিতরে একটা সার্কিটরি, যে সার্কিটরির মাধ্যমে আপনি ডেটা বাইরে যখন পাঠাচ্ছেন ওগুলোর বিভিন্ন স্টেপ আছে। যে আপনার ডেটা তো আপনি মনে করেন একটা ফাইল টাইপ করলেন বা একটা ইমেল টাইপ করলেন, ওইটাকে কনভার্ট করা একটা ডেটা প্যাকেটে, একটা হবে না, হয়তো অনেক ডেটা প্যাকেট, এবং সেখানে কিছু ইনফরমেশন অ্যাড হচ্ছে, এবং ধাপে ধাপে ইনফরমেশনগুলো অ্যাড হচ্ছে কি, যে এটা ডেস্টিনেশন কি, ডেস্টিনেশন কোন নেটওয়ার্ক, মানে জিনিসটা তো এরকম যে মনে করেন একটা নেটওয়ার্কের ভেতরে আপনার কম্পিউটার আছেই, তাই না? এটা একটা নেটওয়ার্ক, কিন্তু আমরা আছি মনে করেন বাংলাদেশে এই নেটওয়ার্কের ভেতরে, তাহলে এই নেটওয়ার্ক থেকে তাকে ডেটা পাঠাতে হবে নেক্সট নেটওয়ার্কে, এটার ভিতরে আবার এরকম আছে, এখান থেকে আবার আরেক নেটওয়ার্কে, এরকম থাউজেন্ডস অফ নেটওয়ার্ক পার হয়ে এটা হয়তো গিয়ে ইউএসের একটা কম্পিউটারে গিয়ে পৌঁছালো, ইউএসের একটা নেটওয়ার্কে পৌঁছালো, নেটওয়ার্ক থেকে আবার তাকে ওই নেটওয়ার্কের ভিতরে যে কম্পিউটারটা ওইটাকে তাকে আইডেন্টিফাই করতে হয়, যেটা আমরা
ম্যাক অ্যাড্রেসের নাম তো শুনেছেন। ম্যাক অ্যাড্রেস হচ্ছে ওই বেসিক্যালি কম্পিউটারটাকে আলাদা করে আইডেন্টিফাই করার জন্য যে অ্যাড্রেসটা। আর নেটওয়ার্ক বা আইপি অ্যাড্রেস যেটা আমরা বলি সেটা হচ্ছে যে ওই নেটওয়ার্কটাকে আইডেন্টিফাই করা। তো এই সমস্ত কিছুই আপনার ইন্টারফেস কার্ড আপনার হয়ে করে দিচ্ছে। ইউ ডোন্ট হ্যাভ টু রিয়েলি, আগে আমরা দেখা যেত যে 90s বোধহয় মাঝামাঝি সময় বাংলাদেশেও এক্সটার্নাল মোডেম থাকতো, তখন ওগুলো নিয়ে একটু মাথা ঘামাতে হতো। এখন কিছুই করতে হয় না, all you have to do is just press the button and it takes care of by itself এবং very fast। তো এই জিনিসটা আমাদেরকে একটা বিশাল লাভ দিতে সাহায্য করেছে যে আমরা ক্যাপাবিলিটি প্রোডাক্টিভিটির ক্ষেত্রে ইটস এ হিউজ লিপ এবং এটা সম্ভবপর হয়েছে এখনকার ইলেকট্রনিক্সের উন্নতির কারণে। হ্যাঁ, তো তার মানে কি নেটওয়ার্ক কানেকশনটা একটা ডেফিনেটলি দিস ইজ এ ডিসাইডিং ফ্যাক্টর ইন দি while you are looking at the performance of your organization, বিশেষ করে কম্পিউটিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, মাদারবোর্ডটা আমরা ওই অর্থে ইনফরমেশন ম্যানেজারদের এগুলো নিয়ে মাথা ঘামাতে হয় না, কিন্তু বাট স্টিল দিস ইজ রিলেটেড। কারণ কি, এটা হচ্ছে একটা এমন একটা ইউনিট যে ইউনিটটা আপনার সমস্ত কিছু সিপিইউ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, তারপরে মনে করেন ভিডিও কার্ড, সাউন্ড প্রসেসিংয়ের জন্য যেই সমস্ত কিছু, ইভেন এই ব্যাপারগুলোকে, হ্যাঁ মানে আমি আমার প্ল্যাটফর্মের উপরে আমার একটা পাটাতনের উপরে সমস্ত কিছু রেখেছি আর কি। আচ্ছা, এরপরে আমরা যেটা টাচ করবো সেটা হচ্ছে সিপিইউ। সিপিইউ হচ্ছে বেসিক্যালি ব্রেইন অফ দ্য ডিভাইস। এগুলো আমরা একেবারে ছোটোবেলা থেকেই শুনে এসেছি, বাট বোঝার ব্যাপারটা হচ্ছে ওইটাই যে সিপিইউর আপনি পারফরমেন্সগুলোকে কীভাবে বিচার করবেন আর কোন কোম্পানিকে আপনি করতে চান। নর্মালি এখন দুইটা কোম্পানি খুব, এএমডি আর ইন্টেল, বাট মোটরোলা, তারপরে জেনিথ নামে এরকম আরও দুইটা আছে যারা মোটামুটি মার্কেটে তাদের শেয়ারও মানে এদের মতো এত বেশি না, কিন্তু ওদের পারফরমেন্সও খুব ভালো। হ্যাঁ, জেনিথ আর হচ্ছে মোটরোলা। আচ্ছা, এরপরে আমরা কথা বলবো হচ্ছে সিপিইউর এই যে স্পিড নিয়ে। হ্যাঁ, ক্লক স্পিড তো আমরা বুঝেছি, তাই না? ক্লক স্পিড হচ্ছে বেসিক্যালি যখন আপনি সিপিইউ একটা পার্টিকুলার কাজ করার সময় মানে কাজের গতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা মেকানিজমকে বলা হয় আমরা ক্লকিং। হ্যাঁ, এটা হচ্ছে কি, একটা কোয়ার্টজ ক্রিস্টাল থাকে সিপিইউর ভিতরে, যেটা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে করতে থাকে, রিদমিক একটা তৈরি করে, একটা মোশন তৈরি করে। তো আপনার সিপিইউ কতগুলো এই মোশনের মধ্যে একটা পার্টিকুলার কাজ করতে পারছে, এটাকে আমরা বলি হচ্ছে ক্লক স্পিড। হ্যাঁ, ওই ক্লকের কনটেক্সটে এটাকে যখন এটা 1000 হার্টজ ছিল, মানে এই হার্টজ তো আমরা শুনি বিভিন্ন সময় যে এটা আর কিছুই না, যে একটা পার্টিকুলার শব্দ তরঙ্গ বা একটা যে কোনো একটা তরঙ্গ 1 সেকেন্ডে যতগুলো সাইকেল তৈরি করে আর কি। তো এই কিলো হার্টজ তার মানে কি 1000 সাইকেলস পার সেকেন্ড। মেগা হার্টজ হচ্ছে 1 মিলিয়ন সাইকেলস, তারপরে গিগা হার্টজ হচ্ছে 1 বিলিয়ন সাইকেলস। তো এখনকার ইসে দেখা যাচ্ছে যে মোটামুটি ক্লক স্পিডটা হচ্ছে ইন দি আপার স্কেল অফ মোটামুটি 4 to 5 গিগাহার্টজের এসে। তো ফলে দিস ইজ এ হিউজ স্পিড। হ্যাঁ, তার মানে কি, আপনি ব্যাপারটাকে এইভাবে চিন্তা করতে পারেন যে সে 1 সেকেন্ডের 4 বিলিয়ন ভাগের 1 ভাগ সময়ে সে মানে একটা পার্টিকুলার একটা রিদমে সে কাজ করতে পারে। হয়তো তার এখান থেকে 3-4 কি বলে 1 ট্রিলিয়ন ভাগের মনে করেন 10 ভাগ সে শুধু নিচ্ছে। তার মানে ইটস হিউজ স্পিড। মানে এই যে আমরা পার্টিকুলার আমরা এটা টেরই পাই না আসলে, মানে এটা সবই তো আন্ডার দি হুড, মানে যন্ত্রপাতির ভিতর দিয়ে সমস্ত কিছু হচ্ছে। ফলে যেই ব্যাপারটা হচ্ছে যে উই আর ফ্রি টু থিঙ্ক অ্যাবাউট আদার থিংস, আমাদের ওগুলো নিয়ে। হ্যাঁ,
কোয়ান্টাম স্টেট অবশ্য ইটস ইভেন এ বিগার স্টোরি অর আ ডিপার স্টোরি, মানে ওই এটা আমাদেরকে আরও যেমন আপনার কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে যেটা এখনকার প্রোগ্রেসগুলো যে আপনাকে নামতে নামতে এমন একটা জায়গায় নিয়ে আসবে যেখানে আপনি একটা পার্টিকুলার অ্যাটমের উপরে আপনি হয়তো একটা তথ্য রাখতে পারছেন। আগে মুশকিলটা যেটা ছিল বা এখনও কিছুটা আছে যে সেটা হচ্ছে যে ওই পার্টিকুলার অ্যাটমটাকে আপনি একটা স্টেবল স্টেটে রাখতে পারেন। যখনই এটা সম্ভব হবে দেন উই উইল জাম্প টু আ নিউ লেভেল। আচ্ছা, তাহলে আমরা এইটা গেল হচ্ছে আপনার সিপিইউর ক্লক স্পিড, মানে এগুলা মোটামুটি আপনি যখন কনফিগারেশন নিয়ে কথা বলবেন বা আপনার ইনফরমেশন সিস্টেমসের কনফিগারেশন কি আমি কী ধরনের সার্ভার চাই তখন এই জ্ঞানগুলো কাজে লাগবে। এখানে আরেকটা ব্যাপার আছে যে প্রসেসরের ডুয়েল কোর এবং কোয়াড কোর বলে, কোন আইডিয়া আছে? মানে এখানে কয়টা প্রসেসর কাজ করছে? মানে ডুয়াল কোর হলে এখানে দুইটা কোর কাজ করতেছে, একই মানে দুইটা কোর একটা চিপের মধ্যেই কাজ করছে। মানে ব্যাপারটা হচ্ছে যে মনে করেন আপনি একজন মানুষ, আপনি আপনার একটা ক্লোন তৈরি করলেন, ক্লোন তৈরি করে দুজন এক জায়গায় একসাথে কাজ করবে, সেই কাজটা করে একই সময় একইভাবে। এক্স্যাক্টলি। এখন মানে এরকম হয়ে গেছে যে হ্যাঁ মাল্টি কোর প্রসেসর হয়ে গেছে, ফলে যে জিনিসটা হচ্ছে যে আমরা অনেক কিছুই মনে করেন 3D ভিডিও গেম বা বিশাল একটা সিমুলেশন, বিশেষ করে ভার্চুয়াল রিয়েলিটির কনটেক্সটে আপনি এই যে বিভিন্ন দেখবেন যে সেকেন্ড লাইফ নাম শুনেছেন কিনা আমি জানি না, এরকম যে ম্যাসিভ অনলাইন গেমস যেসব সেকেন্ড লাইফে যেমন আপনি জমি কিনতে পারেন, ওখানে একটা ইউ ক্যান মেক, হ্যাঁ সবগুলোর একটা ডিজিটাল ওয়ার্ল্ড একটা তৈরি হচ্ছে। তো এই যে ম্যাসিভ প্রচুর প্লেয়ার সারা ওয়ার্ল্ডের বিভিন্ন কর্নার থেকে জয়েন করছে এবং তারা ইন্টারঅ্যাক্টিং অ্যামাং ইচ আদার থ্রু দ্য অ্যাভাটার, রিয়েল টাইমে থ্রু এ সার্টেন অ্যাভাটার, এবং ওই অ্যাভাটারের যে ক্যারেক্টারিস্টিক্স অ্যাট্রিবিউট সেগুলো সে ডিসাইড করে দিতে পারছে। এবং তাদের অলমোস্ট আমি যেমন আনরিয়েল ইঞ্জিনে সেদিন একটা দেখছিলাম যে একজন গিয়ে ওখানে জাস্ট বিভিন্ন অ্যাভাটারের সাথে সে ইন্টারাক্ট করছে এবং তাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছে যে ইউ গাইজ আর নট রিয়েল, কিন্তু তারা বলছে না ইট ডাজন্ট ম্যাটার, এরকমই বলছে প্রচুর। তো এই যে বিভিন্ন ধরনের রিয়েল ওয়ার্ল্ড ইন্টারাকশন, যে আপনি একজন মানুষের সাথে কথা বলছেন এবং রাইট ওয়েতে এক ধরনের ইন্টেলিজেন্ট রেসপন্স পাচ্ছেন, এই সমস্ত কিছু তো সিমুলেশন। এই সিমুলেশন করার জন্যই কিন্তু আমাদের এরকম মাল্টিকোর প্রসেসর দরকার। তো এই মাল্টিকোর বিশেষ করে গেমিংয়ে খুব বেশি ব্যবহার হয়। তারপরে আপনার মিলিটারি টেকনোলজিতে, মিলিটারি মনে করেন 1991-এ একটা ইরাক অ্যাটাক করেছিল কুয়েতকে, অনেক আগের কথা। ওই সময়ে দেখা গেছে যে এই যে একে ঠেকানোর জন্য ইউনাইটেড স্টেটস একটা নাম কাওয়াস্তে একটা নাম, তারই বেশি সৈন্য, কিন্তু বিভিন্ন গালফ স্টেটগুলোর কাছ থেকে অল্প 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 করে সৈন্য নিয়ে সে একটা বহুজাতিক বাহিনী তৈরি করে। তো সেইটার ডেপ্লয়মেন্টে তখন মানে মোটামুটি 30% সিমুলেশন রিলেটেড জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। 2003-তে গিয়ে যখন একটা ইরাককে ফাইনালি একদম ভালো মতো অ্যাটাক করলো ইউনাইটেড স্টেটস, এই সময়ে তারা 90%-এরও বেশি সিমুলেশন ব্যবহার করেছে। তো এইগুলো করার জন্য ডেফিনেটলি ওইরকম হিউজ কম্পিউটিং পাওয়ার দরকার। তো সেই কনটেক্সটেই এই জিনিসগুলো আসে আর কি। আর এখন আমরা যেগুলো মনে করেন জেনারেল লেভেলে যেই এইগুলো প্রসেসরগুলো ব্যবহার করি, যেমন কোর i7, এগুলো নর্মালি ব্যবহার করে 6 কোর i9 আসছে, সেটা হ্যাঁ সেটা তখন 16 কোর ব্যবহার করবে। কতখানি সময় আছে? ও অলমোস্ট আরও টাইম। আচ্ছা, কী ব্যাপার, এটা কী হলো? আহা, তো হয়ে গেল। আচ্ছা, একটু এসকেপ করে আবার হ্যাঁ আচ্ছা, কী ব্যাপার, মুভ করছে না কেন? ও না, এটা ছোটো হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, এইটা লাস্ট স্লাইড ছিল। আচ্ছা, আমি যেটা মানে এই স্লাইডটা পুরো কমপ্লিট করতে পারিনি, তো যেটা করব আমি যে এটা আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে কন্টিনিউ করব।
এবং উই উইল টক অ্যাবাউট দি অ্যাপ্লিকেশন অফ হার্ডওয়্যার ইন টার্মস অফ ডিজাইনিং দি ইনফরমেশন সিস্টেমস। ঠিক আছে?